সম্পর্ক। কেননা যারা ভাঙছিল তারা স্লোগান দিচ্ছিল শেখ হাসিনার আস্তানা বাংলাদেশে হবে না, আওয়ামী লীগের আস্তানা বাংলাদেশে হবে না, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাকি যারা এটা ভাঙতে গিয়েছে তারা আসলে ফ্যাসিবাদের চিহ্ন মুছতে গেছে, তারা নিজেরাই জানে না কোনটা ফ্যাসিবাদ আর কোনটা ফ্যাসিবাদ না। দেখুন মানে আমাদের জায়গাটা একদম স্পষ্ট। আমরা আমাদের জায়গায় বাংলাদেশের সকল বিভিন্ন মত, বিভিন্ন দল, বিভিন্ন ধর্ম, বিভিন্ন চিন্তাভাবনার মানুষের একটা সংমিশ্রণ রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে এই চিন্তাভাবনাগুলোকে শ্রদ্ধা করতে চাই। যখনই দেখুন বাংলাদেশে যখন বিভিন্ন জায়গায় এভাবে মাজার ভাঙার একটা মানে কথা শোনা যাচ্ছিল বা এরকম একটা বিভিন্ন দিক থেকে এরকম শব্দ আসছিল, আমরা আমাদের জায়গা থেকে কিন্তু এই কথাটাও বলেছিলাম যে এই যে ভাঙার প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু স্থিতিশীলতার পরিচয় নয়। তা ওই জায়গার যে মানুষগুলো রয়েছে যেগুলো ওইমুখী, সেই মানুষগুলোকে আমরা আমাদের জায়গা থেকে সরাসরি ওই মানুষগুলোর বিপরীতে গিয়ে এভাবে দাঁড়িয়ে যেতে পারি না। আমাদের কোনো একজন মুসলিমের তার জায়গা থেকে মুসলিমের যে ইসলামিক মূল্যবোধ সেই জিনিসটি থাকতে পারে, আবার আরেকজনের অন্য একটি বিষয় থাকতে পারে। যদি এই বিষয়টি কোনো একটি বড় চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক না হয় তাহলে সেই বিষয়টির বিরুদ্ধে এভাবে আমরা আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে যেতে পারি না। কারণ আমরা স্পষ্ট একটা জিনিস মনে করি, ধর্মের সাথে রাষ্ট্রের একটা আলাদা পার্থক্য রয়েছে। একটা ধর্ম অন্য যে ধর্মগুলো সেগুলোকে ধারণ নাও করতে পারে, কিংবা তার নির্দিষ্ট একটি পরিধি থাকতে পারে, কিন্তু একটি রাষ্ট্রকে সকলকে ধারণ করতে হবে। আপনি বলছেন সুনামগঞ্জের ঘটনাটা আসলে ফ্যাসিবাদের সাথে জড়িত না, ধর্মের সঙ্গে জড়িত। মানে ধর্মের কারণে কেউ চাইলেই যে কোনো রাষ্ট্রীয় স্থাপনা ভেঙে ফেলতে পারে। প্রথম কথা হচ্ছে আমি সুনামগঞ্জের আপনি যে ঘটনাটির কথা বলছেন আমি এই ঘটনা জানি না। কোনো একটি ঘটনা না জেনে আমি আমার জায়গা থেকে সেই ঘটনার প্রেক্ষাপট না জেনে কোনো একটি যুক্তি দিয়ে দিতে পারি না। কিন্তু আমার জায়গা থেকে আমরা এই জিনিসটি মনে করি যে আমরা চাইলে কোনো একটি জিনিসকে সামনে দেখে মনে হলো এই জিনিসটা আমার চেতনার পরিপন্থী, আমি সেটিকে ভেঙে ফেলতে পারি না। আপনার যে কথাটি আমরা বলছিলাম যে দেখুন যখন আমাদের জায়গা থেকে এই জিনিসটি মনে হয়েছে যে এরকম বিভিন্ন যে ভাঙচুর বা এগুলোকে সুযোগ নিয়ে আসলে আওয়ামী লীগ কিংবা তার দোসররা কোনো একটি সুযোগ নিতে পারে, কিন্তু আপনারা তো উৎসব হোক বলেছেন, তখন কিন্তু উৎসব হোক বলেছেন আপনারা, ঠিক মানে আমি বলতে চাচ্ছি একজন উপদেষ্টা বলেন উৎসব হোক, মানে সেটাকে তো আপনারা উৎসব হিসেবে নিয়েছিলেন না। দেখুন আমাদের জায়গাটি ব্যাপারটা হচ্ছে যখন মানুষের বিরুদ্ধে যদি এই ভাঙাটিকে আপনি একটি উৎসব মনে করেন, 5ই আগস্টে মানুষ ওটিকে উৎসব করে সেদিন নেমেছিল, 3ই আগস্টে মানুষ এটিকে উৎসব মনে করে নেমেছিল। কিন্তু সবচেয়ে বড় যে কথাটি সেটি হচ্ছে এই উৎসব কারা তৈরি করছে? যারা এই ক্ষমতা পিপাসু হয়ে হাজার হাজার মানুষকে খুন করতে বিন্দুমাত্র দ্বিধা করে না। কিন্তু যে কোনো একটি বিষয় যখন আমার রাষ্ট্রের জন্য আমরা দেখছি যে স্থিতিশীলতার জন্য বা ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে না, তখনই কিন্তু আমরা যেভাবে ভালো হয় প্রত্যেক মানুষ, আপনি দেখবেন সেদিনও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশকে নতুন করে গড়ার ইঙ্গিত দিয়েছেন। সেদিন দেখবেন ইসলামিস্ট থেকে শুরু করে বিভিন্ন ধর্মের যারা গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার রয়েছেন তারাও তাদের জায়গা থেকে নতুন করে বাংলাদেশের যে গড়ার সেই কথাটি বলেছেন। সো আমরা আমাদের জায়গা থেকে একটি কথা বলি যে আমাদের বিএনপির মহাসচিব সাহেব যে জিনিসটি বলেছেন আমরাও সেটিতে সম্পূর্ণ সচেতন। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুনি হাসিনা এবং তার দোসররা বিভিন্নভাবে বাইরে থেকে ভিতর থেকে চক্রান্ত করবে, ফাঁদ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এবং এই বিষয়গুলো নিয়ে সচেতন থাকি, আমরা আমাদের জায়গা থেকে এমন ফাঁদে পা দেওয়ার কোনো সম্ভাবনা নেই যেই সম্ভাবনাকে আমরা অতিক্রম করেছিলাম 5ই আগস্টের। রুমিন ফারহানা, সদস্য আমির খুরশি মোহাম্মদ চৌধুরী, সেই ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ছিলেন তার কন্যা জায়মা জার্নাজ রহমান। কেমন হলো তিনজনের ব্রেকফাস্ট? ছোট করে, কারণ অনেক প্রশ্ন। আমাদের মহাসচিব মাত্রই ফিরেছেন, তো ওনার মুখ থেকে এই এখন পর্যন্ত আমার সরাসরি কোনো কথা হয়নি, বাট যেটা দেখেছি সেটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। এবং ব্যারিস্টার জায়মা রহমান, উনি নিজেও একজন ব্যারিস্টার, উনি খুবই চমৎকারভাবে রিপ্রেজেন্ট করেছেন। আপনারা জানেন যে অ্যাক্টিং চেয়ারম্যান এই মুহূর্তে লন্ডনে আছেন, বিকজ ওনার মা আমাদের বিএনপি চেয়ারপারসন কিন্তু চিকিৎসার পারপাসে এখন লন্ডনে আছেন। সো ওনার পক্ষে সম্ভব ছিল না ওনার মাকে রেখে এই মুহূর্তে আমেরিকা ফ্লাই করা। সো ওনার জায়গায় ওনার কন্যা গেছেন, এবং কন্যা অত্যন্ত যোগ্য একজন নারী, এবং তিনি নিজেও ব্যারিস্টার। তার সম্পর্কে আমি যেটুকু শুনি তার পলিটিক্যাল নলেজও যথেষ্ট গভীর। জি, আজকের গণমাধ্যমের রিপোর্টে হেডলাইন, উপদেষ্টা পরিষদে পরিবেশ কর্মী 5 জন, বিশ্বের অন্যতম দূষিত রাজধানীর পরিবেশে কোনো উন্নতি নেই, এরকম একটা হেডলাইন এসেছে। মিস্টার রুমিন ফারহানা, আপনি কি উন্নতি দেখেছেন, কোনো পরিবেশের উন্নতি? 5 জন উপদেষ্টা পরিবেশ কর্মী, একটু বলি তাহলে সুবিধা হবে। এবারে শতাধিক আন্দোলন হয়েছে, তাদের বেশিরভাগ দাবিও সরকার মেনে নিয়েছে, কিন্তু রাজধানীর পান্থকুঞ্জ ও হাতিরঝিল ভরাট করে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রতিবাদে দীর্ঘদিন পরিবেশ কর্মীরা সেখানে অবস্থান করে বিভিন্ন কর্মসূচি পালন করলেও কেন যেন সরকারের ঠিক চোখে পড়ছে না।
দেখুন, আমি আসলে এটা নিয়ে কথা বলতে গেলে না আমার দুঃখ লাগে এ কারণে যে আমি একটা টক শোতে প্রেস সচিবের সঙ্গে ছিলাম এবং সেখানে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা হয়েছিল। উনি বলেছিলেন পরিবেশ রক্ষার্থে সেন্ট মার্টিন বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি বলেছিলাম একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে নিত না, বিকজ পারসেপশন ইজ রিয়ালিটি ইন পলিটিক্স, খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগেই শেখ হাসিনা বলে গেছে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হচ্ছে বলেই তিনি ক্ষমতায়, মানে দিলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। সো এটা মানুষ ভাববে, পারসেপশন তৈরি হবে যে এরকম কিছু একটা আন্ডারহ্যান্ড ডিলিং হয়তো বা হতে পারে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। উনি সেটা বুঝলেনই না এবং উনি তারপর আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু শুধু দেশের চ্যানেলে না, দেশের বাইরের চ্যানেলে গিয়েও বললেন। এই কথাটি আমার এখানে বলবার কারণ হচ্ছে, যেই সরকারের এত বড় বড় পদে থাকা ব্যক্তিরা এটুকু বোঝেন না যে এই সরকারটি আগামীতে ভোট করবে না, সো তাকে মিথ্যা টিথ্যা বলে মানুষের মন জয় করবার কোনো দরকার নেই। সো যেটা সত্য সেটা তারা স্বীকার করুক এবং কাজ করুক। এবং সেই একই অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি করে নিশ্চিত হলেন কারো যদি ক্ষমতার লোভ জেগে যায়? তিনি আসলে তিনি তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ভোট করবেন, কিন্তু অ্যাজ আ সরকার, মানে ওনারা তো আওয়ামী লীগ বা বিএনপি নন যে অ্যাজ আ পার্টি তারা ইলেকশন করবে। পার্টি নতুন করে করলে তারা তো দল সরকার থেকে সরে গিয়ে তারপরে করবেন বলে বলছেন। হ্যাঁ, মানে আমি বলছি এটা তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, এটা এভাবে বলছি, দলীয় সরকার নেই যে আবার তাকে দল হিসেবে ভোট করে গিয়ে হারা জিতার প্রশ্ন থাকে। সো এই সরকার যদি ব্যর্থতা স্বীকার করে বলতো যে হ্যাঁ আমরা কাজ করছি এবং করার চেষ্টা করছি, তাহলে শুনতে ভালো লাগতো। আমি এই প্রশ্ন করেছিলাম, পলিথিন কি আপনারা বন্ধ করতে পেরেছেন? ঢাকার খালা নাল যেগুলো আছে পুকুর, সেগুলো ভরাট হয়েছে, সেগুলো কি আপনারা উদ্ধার করতে পেরেছেন? বলেছেন চেষ্টা করছি। আমাকে বলার দুদিন পরে আমি দেখলাম লাল কার্পেট বিছিয়ে 3 জন উপদেষ্টা গেছেন খাল উদ্ধার করতে। সেটা নিয়েও আবার নানান আলোচনা। সেই দিকে না যায়, ঢাকার বায়ু দূষণ নিয়ে কিন্তু দিনের পর দিন লেখালেখি হয়েছে, আলোচনা হয়েছে, কথা হয়েছে। আমরা ধরে নেই যদি পলিটিক্যাল সরকার থাকে, তাদেরকে নানান স্টেক হোল্ডার থাকে, তাদের নানান জায়গায় তাদের মানে খুঁটি বাঁধা থাকে, সো তাদেরকে অনেক কিছু হিসেব করে করতে হয়। কিন্তু এই সরকারটি তো আসলে কারো কাছে ট্যাক্স জমা দিয়ে আসে নাই বা কারো কাছে তার খুঁটিটি জমা দিয়ে আসে নাই। এই সরকারটি কেন স্বাধীনভাবে এই কাজগুলো করতে পারছে না? এবং আমাদের পরিবেশ উপদেষ্টা এমন একজন ব্যক্তি যিনি ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত এবং তিনি আন্তর্জাতিকভাবে পরিবেশ নিয়ে কাজ করবার জন্য বিখ্যাত হয়েছেন। গত 6 মাসে ওনাকে আমরা মিডিয়ার সামনে এসে নানান কথা বলার বাইরে আর কি করতে দেখেছি আমি জানি না। এই প্রশ্নটি আমি আপনার মাধ্যমে করতে চাই। জি, বলেছেন তাদের ন্যারেটিভটা দেখতে বলেছেন ভাসুরের নাম মুখে নিতে এখনো তাদের লজ্জা করে। বলেছেন এই মিডিয়াগুলোকে শায়েস্তা না করলে 10 বছর পর তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে। মিডিয়াগুলোকে কিভাবে, কোন উপায়ে শায়েস্তা করার পরিকল্পনা করছেন আপনারা? না দেখুন, আমরা পরিকল্পনা করছি ব্যাপারটি এরকম না। বাংলাদেশের মানুষের এটার পরিকল্পনা করা উচিত। বাংলাদেশ মিডিয়া শায়েস্তা করার অবভিয়াসলি আপনি আগে কথা শেষ করতে দিতে হবে। বাংলাদেশের মানুষের এই পরিকল্পনা করা উচিত যারা ওই ফ্যাসিস্টদের সময় যেভাবে ফ্যাসিস্টদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে, প্রমোট করে, সফট পাওয়ার হিসেবে কাজ করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে সহযোগিতা করেছে, তাদেরকে শায়েস্তা করতে হবে। এই শায়েস্তাটা বিভিন্নভাবে হতে পারে। এখন পর্যন্ত আমরা দেখছি যে ওই আওয়ামী লীগের বিভিন্ন জিনিসকে সফট ওয়ার্ড দিয়ে প্রমোট করা হয়, সাবেক মন্ত্রী বলা হয়। যেই খুনি হাসিনা, আপনি এটিতে একমত হবেন কিনা, এই খুনি হাসিনার হুকুমে 1 থেকে 2,000 মানুষকে হত্যা করা হয়েছে, যদি হয় তাহলে তাকে আমার খুনি বলতে সমস্যা কোথায়? এটি কখনো বলা হয় না, বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা। আমাদের জায়গাটি খুবই স্পষ্ট। যেই মিডিয়া আজকে আমরা এখানে যে মিডিয়া রয়েছি, এই মিডিয়াকে অভ্যুত্থানের সময় মানুষ মাথায় তুলে নেচেছে। বাংলাদেশের মানুষ এই রেসপেক্টটুকু দিতে জানে। আমরা আমাদের জায়গা থেকে এটিও বলছি, যেই মিডিয়ার মতো কাজ করবে না, তার প্রফেশনালিজম শো করবে না, যে মিডিয়া ক্ষমতার দিকে ছুটবে, সফট পাওয়ার হিসেবে স্বৈরাচারকে প্রমোট করার, কিংবা যারা ধীরে ধীরে আসলে স্বৈরাচার হয়ে উঠতে চায় তাদেরকে প্রমোট করার চেষ্টা করবে, তাদের সাথে সংশ্লিষ্ট কোনো একজন ব্যক্তি হতে পারে, কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে, কোনো একটি হাউস হতে পারে, তাদেরকে শায়েস্তা করতে হবে এবং আইনগতভাবেই করতে হবে। আমরা মনে করি এটি যদি না করে, একটু শেষ করে শব্দটা আমি ওই আইন আর শায়েস্তা দুটি শব্দ বলেছেন তো, আপনি যখন বলবেন, আপনি তো একটা পাবলিক ফিগার, আপনি যখন বলবেন শায়েস্তা করার এবং তখন আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি লিটারেলি কেউ শায়েস্তা করতে যায়, সেই দায় কি আপনি নেবেন? আইন আছে দেশে, গণমাধ্যম কমিশন আছে, সেখানে না গিয়ে আপনি বলে দিলেন শায়েস্তা করার কথা। না অবশ্যই দেখুন, যখন আমার চোখের সামনে এরকম জিনিস একটার পর একটা হতে থাকবে, আমি যখন কিছু
প্রতিবাদ করব না, এই কথাটি কিন্তু আজকে থেকে 5 মাস আগে বলেনি অভ্যুত্থান পরবর্তী সময়ে, কিন্তু ধীরে ধীরে বলা শুরু করেছে, যেই অভ্যাসটি আজকে থেকে 6 মাস আগে তাদের ছিল। অর্থাৎ যখন আমরা কথা বলছি না, খুব ভালো সাজছি, তখন তারা ধীরে ধীরে এই সুযোগটি নিচ্ছে। দেখুন, আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে, এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল, এই তরুণ প্রজন্ম যারা ছিল, তারা আসলে এখন একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। সমস্যাটা হচ্ছে তারা এখন পুরো বাংলাদেশের মানুষকে মনে করছে হয় এরা খুব ভালো মানুষ, না হয় এরা ভালো হয়ে যাবে, দুইটার কোনোটাই আসলে হবে না। আমি হোক না কেন শক্তের ভক্ত নরমের জম, এই জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হবে, যদি না হন অনেকে আবার মাথা চারা দিয়ে উঠবে। আমার এই জায়গায় কিছু আপা বেশ কিছু কথা বলেছেন, আপনি কিছু প্রশ্ন করেছেন, এই জায়গায় আমার কিছু উত্তর রয়েছে, এই উত্তরগুলো আমার দিতে হবে। জি, please। দেখুন, এরকম একটি কথা এসেছে কিন্তু সময় বিএনপির কম পক্ষ নেই। থেকে যে এই যে ভাঙচুর করা বা এই বিষয়গুলো, এগুলো হচ্ছে নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস তার জায়গা থেকে দুইটি টাইম বলেছিলেন। প্রথমে একটি হচ্ছে 26-এর মাঝামাঝি, 25-এর শেষ। কয়েকদিন আগে তিনি আরেকটি সাক্ষাৎকারে বললেন 25-এর শেষ নাগাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, এই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তারা বলেন, কেউই এই সময় নিয়ে কিন্তু প্রতিবাদ